ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজ আমি খুব সুন্দরভাবে কম টাকা খরচা করে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ঘুরিয়ে দেখাবো 3 রাত 4 দিনে সিল্ক রুট। আচ্ছা, কলকাতা থেকে কিভাবে জার্নি স্টার্ট করবে সেটা তো থাকছেই, তাছাড়াও 3 রাত 4 দিনে সিল্ক রুট ভ্রমণে পাহাড়ে কোন কোন গ্রামগুলোতে গিয়ে তোমরা হোমস্টে নিয়ে থাকবে, যে হোমস্টে রুমের ভেতর থেকে তোমরা দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ দেখতে পারবে। তাছাড়াও খাওয়া দাওয়ারের কি ব্যবস্থা রয়েছে, সিল্ক রুট ভ্রমণে কোন কোন জায়গাগুলোতে তোমরা ভিজিট করবে, মানে কোন কোন টুরিস্ট পয়েন্টগুলো ঘুরে দেখবে, এবং সিল্ক রুট ভ্রমণের সব থেকে ভালো সময় কোনটি। 3 রাত 4 দিনের পুরো সিল্ক রুট ভ্রমণের পুরো জার্নিটা ইউটিউবে এই প্রথমবার আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সুবিধার্থে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। সিল্ক রুট জুলুক ভ্রমণের জন্য আজকে জার্নিটা স্টার্ট করছি আমি হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা 10। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে ভোরবেলা 5টা 55-তে। হাতে বেশ অনেকক্ষণ সময় রয়েছে, ট্রেন এখনো পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, তাই এখন আমি ট্রেনের অপেক্ষাতেই রয়েছি। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য হাওড়া, কলকাতা এবং শিয়ালদা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে। যেহেতু হঠাৎ প্ল্যানিং করেছিলাম সিল্ক রুট ভ্রমণে যাব, তাই মোটামুটি 1 সপ্তাহ আগে কোনো ট্রেনেরই টিকিট পাইনি। বাধ্য হয়ে আমাকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটটা কাটতে হয়েছিল। তবে অবশ্য অনলাইনে আমি বাসের টিকিটটাও চেক করেছিলাম। বাসের যা ভাড়া চাইছিল তা দেখে মনে হয়েছিল বন্দে ভারতে জার্নি করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ট্রেন ছাড়া নির্ধারিত সময়ের থেকে মোটামুটি 8 ঘন্টা আগে হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে দিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন ধরে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত জার্নি করব বলে মোটামুটি 1 সপ্তাহ আগে আমি কিন্তু টিকিটটা কেটে নিয়েছিলাম অনলাইনে। মাথা পিছু খরচা হয়েছে 1575 টাকা করে। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গে যাওয়ার জন্য আরো বেশ কিছু কিন্তু ট্রেন রয়েছে। সেই সব ট্রেনের নামগুলো অবশ্যই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানিয়ে দেবো। ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে এসছে, দেরি আর করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে প্রথমবার ঋষু জার্নি করছে বলে কতটা এক্সাইটেড শুধু তোমরা দেখো। এইদিকে হাওড়া স্টেশন থেকে সঠিক সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য শিয়ালদা স্টেশন থেকে রয়েছে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং তিস্তা তোরসা। তাছাড়াও হাওড়া স্টেশন থেকে তোমরা ধরতে পারো কামরূপ এক্সপ্রেস ট্রেন। ট্রেন নাম্বার সহ ট্রেনের বাকি ডিটেলসগুলো স্ক্রিনে দেওয়া রইল তোমাদের সুবিধার্থে। সকালের জলখাবারে দেওয়া হয়েছিল ব্রেড, বাটার, চকলেট, ডিমের অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই এবং অল্প করে গাজর এবং কড়াইশুঁটি বয়েল করা। ট্রেনে বসার সাথে সাথেই সকলকে কিন্তু একটি করে পেপার এবং জলের বোতল দিয়েছিল। তবে তার মধ্যে অপশান ছিল তোমরা চাইলে বাংলা পেপারও নিতে পারো, তোমরা চাইলে ইংলিশ পেপারও নিতে পারো। তারপরে কিন্তু গরম গরম চা এবং বিস্কিট দিয়েছিল। আর এখন আমি এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি কিন্তু দুপুরের খাবারে কি ছিল। দুপুরের খাবারে দেওয়া হয়েছিল ভাত, ডাল, সবজি, 3টে করে রুটি এবং চিকেন। পাশে কিন্তু প্লেটে রয়েছিল একটি করে দইয়ের বাটি। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার কিন্তু মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। শেষ পাতে টক দই ছাড়া দেওয়া হয়েছিল 1 বাটি করে আইসক্রিম। তবে গন্তব্যস্থলে পৌঁছানোর মোটামুটি 10 মিনিট আগে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 1টা 30, আর দুপুরবেলা 1টা 30-এ আমি পৌঁছে গিয়েছি কিন্তু এনজেপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনের। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, কারণ ট্রেন এসে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল। সময় একদম নষ্ট করা যাবে না। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম ঠিক মেন গেটের কাছে যাব। মেন গেট থেকেই হাতের বাঁ দিকের রাস্তা ধরে সোজা যদি তোমরা 1 মিনিট হেঁটে যাও তাহলে কিন্তু শেয়ার গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। এখন আমি স্টেশন চত্বর থেকে সোজা কিন্তু শেয়ার গাড়ির স্ট্যান্ডের দিকেই এগিয়ে যাব। এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরের দিকের অংশে বেশ অনেকদিন ধরেই কাজ হচ্ছে। অচেনা সব জিনিসগুলোর মধ্যে এই ট্রেনের ইঞ্জিনটাই বেশ চেনা।
3 রাত 4 দিনে সিল্ক রুট জুলুক ভ্রমণের জন্য আমি কোথায় কোথায় স্টে করব, সেই হোমস্টে গুলো ঠিক কেমন কোন জায়গাতে রয়েছে, পুরো ভ্রমণে কত টাকা খরচা হবে এবং কোথায় কোথায় ভিজিট করব, সমস্ত কিছুটাই কিন্তু খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। আর আজকে আমি যেই হোমস্টেতে স্টে করব সেখান থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ছেলে আগে থেকেই উঠে রেডি, আমিও এবারে গাড়িতে উঠে পড়বো। সিল্ক রুট, সবার প্রথমে যেটা বলতে হয়, সিল্ক রুট এমনই একখানা রুট যেখানে শেয়ার গাড়ির কোনো রকম অপশন নেই। মানে শিলিগুড়ি কিংবা এনজেপি রেলওয়ে স্টেশন থেকে তোমরা কোনো রকম শেয়ার গাড়ির অপশন পাবে না। যদিও বা সারাদিনে 1 থেকে 2টো শেয়ার গাড়ি থাকে, তবুও তোমরা কিন্তু তোমাদের ট্রেনের টাইমিংয়ের সাথে সেই গাড়ির টাইমিং ম্যাচ করাতে পারবে না। তবে পুরো ভ্রমণটি করার পরে আমার মনে হয়েছে নিজের অভিজ্ঞতা থেকে যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিজের সাথে একটি গাড়ি রাখা ভীষণভাবেই প্রয়োজন। আজকে আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল হবে লুংচকে। নামটা হয়তো অনেকের কাছে চেনা, তবে নামটা হয়তো অনেকের কাছে এখনো অচেনাই থাকতে পারে। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে এই লুংচক ছোট্ট পাহাড়ি গ্রামের দূরত্ব হলো 130 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 7টা, আর আমি পৌঁছে গিয়েছি লুংচকে। বন্ধুরা, প্রথম দিনে আমি কিন্তু লুংচকের এই দারুণ সুন্দর হোমস্টেতে স্টে করব। চারিদিকের ভিউ অসাধারণ। আমি যে রাস্তা ধরে এলাম, রাস্তার চারিদিকের ভিউ কোনো কথা হবে না। আর এইখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ আমি দেখতে পাচ্ছি। যতগুলো আশেপাশে পাহাড় রয়েছে, সবগুলো পাহাড়ের থেকে একদম টপে কিন্তু আমাদের হোমস্টে। সকালবেলা এইখান থেকে অসাধারণ মাথা পাগল করা কিন্তু ভিউ তোমরা দেখতে পারবে, সেটা তো অবশ্যই তুলে ধরবো। রাত্রিও হয়ে গিয়েছে, ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাই এইবারে আমি হোমস্টের দিকে কিন্তু এন্ট্রি করব। আচ্ছা, হোমস্টের বাইরেই দাঁড়িয়ে রয়েছি, বাইরের দিকের ভিউটা একটু আমি তুলে ধরছি। ভীষণ সুন্দর ভিউ। রাতের আলোতে সুসজ্জিত হওয়া আমাদের সুন্দর এই হোমস্টে এবং হোমস্টের সামনে সুন্দর করে সাজানো এই বাগান এরিয়া দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। লুংচক পাহাড়ের একদম টপে থাকা সুন্দর সাজানো গোছানো একখানা ছোট্ট গ্রাম। সেই লুংচকের একদম পাহাড়ের টপে থাকা অ্যাটিক হোমস্টেতে আমি কিন্তু নাইট স্টে করব। আচ্ছা, একটা কথা বলি, চারিদিকে এত সুন্দর ঝিঝি পোকার আওয়াজ, কি মারাত্মক লাগছে শুনতে। আমি রুমটা নিয়েছি এইদিকে, মানে যেই রুমটা নিয়েছি, রুমের কিন্তু 2 সাইডেই জানলার ব্যবস্থা রয়েছে। একদিকের জানলা দিয়ে বাইরের দিকে তাকালে পরে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়, আর আরেক দিকের জানলা দিয়ে বাইরের দিকে তাকালে পরে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু দেখা যায়। এই হলো রুম। রুমের ভেতরে এন্ট্রি করলেই দেখতে পারবে বড় একখানা বেড রয়েছে, 3খানা বালিশ, সুইচ বোর্ডের ব্যবস্থা, আর বড় একখানা জানলা, যেই জানলা দিয়ে তাকালে পরে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু একদম সকালবেলায় তোমরা দেখতে পারবে। আর বেডের ওপরে রয়েছে 2খানা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, একটা টাওয়াল, ছোট্ট একখানা সাবান। এই সাইডে রয়েছে একটা চেয়ার, ছোট্ট একখানা টি টেবিল, আয়নার ব্যবস্থা। আর এই দিকের জানলা দিয়ে তাকালে পরে পাহাড়ের সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। রুমের ভেতরেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর করে সাজানো গোছানো দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, গিজার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, এখানে রয়েছে শাওয়ার, কল, বালতি, মগ, এখানে রয়েছে বেসিন, আয়না, সমস্ত কিছু। রুম এবং ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যেও তোমরা সমস্ত রকমের ফেসিলিটি পেয়ে যাবে। আর যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এখানে এসে পৌঁছেছি, অনেকটা টায়ার্ড রয়েছে, এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবারও তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। একটু হাত মুখ ধুলাম, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম। আর অ্যাটিক হোমস্টেতে না খুব সুন্দর একখানা ছোট্ট গেস্ট রুম রয়েছে, সেখানেই এসে বসলাম। আসার সাথে সাথেই কিন্তু এখানকার যে স্টাফ দিদিভাই রয়েছে, তিনি এসে গরম গরম পকোড়া, তার সাথে কিন্তু দুধ চা এবং কেচাপ দিয়ে গেল। এটা খেয়ে এখন সন্ধেবেলার জল খাবারটা কমপ্লিট করব। চাটা বানানোর আগে আমার কাছে একবার জিজ্ঞেস করেছিল আমি দুধ চা নেব নাকি ব্ল্যাক টি নেব। আমি কিন্তু দুধ চাটাই নিয়েছিলাম। এবারে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চা বানাতে বলতেই পারো, এতে কোনো রকম সমস্যা হবে না। আর সাথে ছিল গরম গরম পাকোড়া। এখানে কিন্তু পেঁয়াজের পাকোড়া ছিল, পাতি বাংলা ভাষায় যাকে পেঁয়াজিও বলতে পারো। লুংচকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, তবে আমাকে দেখে বুঝতে পারছো না তাই তো, কারণ গায়ে তো সোয়েটার চাদর কিছুই নেই।
ব্যাপারটা হলো সারাদিন গাড়িতে থাকার পরে যখন হোমস্টেতে এসে একটু হাত মুখ ধুয়ে চা খেতে খেতে হোমস্টের বাইরে বাগান এরিয়াতে হাঁটাচলা করছিলাম, শীতের আমেজটা না বেশ ভালো লাগছিল। ঘড়ির কাঁটায় এখন এই মুহূর্তে বাজে কিন্তু রাত্রি ঠিক 9:30। ছেলে আর আমি দুজনে মিলেই খুব সুন্দরভাবে গরম জলে স্নান করে বসে পড়েছি রাতের খাবার খেতে। আর ঘরটা একটু অগোছালো রয়েছে, ছেলে যেহেতু ছোট বুঝতেই পারছো, আর আমি খুব সাধারণ জীবন যাপন করতে কিন্তু ভীষণ ভালোবাসি। আচ্ছা, এখানে ছেলে প্রায় শুয়েই পড়েছে, মানে স্নান করেছে, তো এখন খাবারটা খাইয়ে দিলে পরে ও ঘুমিয়েই পড়বে। রাতের খাবারে রয়েছে কিন্তু ভাত, স্যালাড, এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, তার সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে চিকেন কষা, আর রয়েছে ডাল। আচ্ছা, হটপটের মধ্যে প্রত্যেকটা খাবারই কিন্তু আমাকে দিয়েছে। আমি ভাতের যে হটপটটা সেটা নিচে রেখেছি, আমার মতো এখানে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। খাবো দাবো, খাবারের রিভিউটা একদম অনেস্ট দিয়ে দেবো। অ্যাটিক হোমস্টেতে রাতের খাবারে আমাদেরকে যেরকম খাবার দিয়েছিল, মোটামুটি বাটিগুলো দেখে তোমরা আন্দাজ করতে পেরেছো খাবারের কোয়ান্টিটি কতটা বেশি। আমি এবং সৌরভ দুজনে খাবো, তবুও আমাদের জন্য লেগে বেশি। তবে আমার ছেলে তো ডাল ভাত হলেই ওর আর কোনো কথা নেই, ও ডাল ভাত দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারে, ওর জন্য তো বেস্ট খাবার হয়েইছে। তবুও সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দিদি নেপালি, তবে এত সুন্দর বাঙালিয়ানা খাবার দাবার বানিয়েছিল যেটা সত্যিই আমি আশা করতে পারিনি। তবে এত রকমের খাবার দাবার দেখে এই কথাটা বলতেই পারি, যারা খাদ্যরসিক তাদের জন্য কিন্তু দারুণ জায়গা। এদিকে সৌরভকে দেখাচ্ছিলাম, শুধু তুমি চিকেনটা দেখো, এত সুন্দর রং। তবে আমি কিন্তু বলে দিয়েছিলাম একটু ঝাল করে বানাতে, দিদি কিন্তু ঝাল করেই সুন্দর করে বানিয়ে দিয়েছিল। রাতের খাবার দাবার আমি, সৌরভ এবং ছেলে তিনজনে মিলে খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছি। ঘুম থেকে ওঠার পরেই চোখটা খুলেছে, জানলার দিকে তাকিয়ে দেখলাম দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু দেখা যাচ্ছে। আর একটু সুন্দর করে দেখার জন্য একটু রেডি হয়ে একদম বাইরের দিকে চলে এসেছি। একদম ভোরবেলার দিকে কাঞ্চনজঙ্ঘা যে কতটা সুন্দর দেখাচ্ছিল সেটাও ছোট্ট করে ক্যামেরা বন্দি করেছি। অবশ্যই তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। দেখো চারিদিকটা শুধু একটু দেখো, সবুজে ঘেরা কত যে বড় বড় পাহাড়, তার মাঝখান থেকে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওহ, কি সুন্দর লাগছে! আকাশের রং, চারিদিকের এই সবুজে ঘেরা পাহাড় যেন মিলেমিশে একাকার। অসাধারণ ভিউ। মানে আমি যে এইখানে এসে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করতে পারবো সত্যিই আশা করিনি। অ্যাটিক হোমস্টেতে কিন্তু রুম ছাড়াও বন্ধুরা তোমরা কটেজেরও ব্যবস্থা পেয়ে যাবে। এই হলো কটেজ। কটেজের ঠিক সামনের দিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর। পুরো অ্যাটিক হোমস্টে এত সুন্দর করে সাজানো, মানে রাতের বেলা আমি এসেছিলাম এক ধরনের ভিউ দেখতে পেয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এত দারুণ লাগছে, চারিদিকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল গাছ, গাঁদা ফুলের গাছে চারিদিকটা ভরা। মানে মনে হচ্ছে ছোট্টখাট্ট সাজানো গোছানো একখানা বাগানের মধ্যে আমি নাইট স্টে করেছি। দারুণ সুন্দর বন্ধুরা, দারুণ সুন্দর। আর সামনের দিকে তো একদম ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। অ্যাটিক হোমস্টেতে এসে আমি যে রুমটা নিয়েছিলাম সেই রুমের সামনের দিকের ভিউটা এতক্ষণ তোমরা দেখলে। সৌরভ আমাকে বলল একটু ঘোরো এবং কোথায় কি আছে একটু দেখো, খুব ভালো লাগবে। ওর কথা শুনে যখন পুরো হোমস্টেটা ঘুরতে শুরু করলাম, সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। এত সুন্দর এবং এত বড় অ্যাটিক হোমস্টে, সেটা ঘুরে না দেখলে জানতেই পারতাম না। আমাদের হোমস্টের ঠিক ছাদের ওপরে এখন আমি রয়েছি। ছাদের ওপর থেকে চারিদিকে 360 ভিউ, মারাত্মক দুর্দান্ত লাগছে। কি যে অসম্ভব সুন্দর! মানে কিছু কিছু পাহাড়ের ওপরে সূর্যের আলো পড়েছে, সেইখানকার ভিউ অন্য রকমের। আর এখনো যেসব পাহাড়গুলোতে সূর্যের আলো পড়েনি সেই জায়গাগুলোর ভিউ কিন্তু একদম অন্য রকমের দেখাচ্ছে।
আর ছাদের ওপর থেকেও কিন্তু তোমরা ভোরবেলা আসলে পরে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে এই সোজাসুজি তাকালে পরে। পাহাড়ি গ্রামগুলোতে যখন সন্ধ্যের পর থেকে আলো জ্বলে ওঠে তখন দূর থেকে যেন মনে হয় জোনাকি পোকা ঘুরছে। তবে রাতের বেলার এক সুন্দর ভিউ পেলে পরেও দিনের বেলা কিন্তু এক আলাদা রকম দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে। সকাল সকাল হাতে চলে এসেছে গরম গরম জলখাবার। সকালের জলখাবারে রয়েছে ঘুগনি, রুটি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ। আর ছেলের জন্য এক্সট্রা ভাবে আমি বলেছিলাম ম্যাগিটা একটু বয়েল করে দিতে। এখানে হটপটে আরো এক্সট্রা রুটি রয়েছে। আর যেটা সত্যি কথা, অ্যাটিক হোমস্টেতে যেই দিদিভাই রান্না করে খাওয়াচ্ছে আমাদের, দিদিভাইয়ের হাতে যেন জাদু আছে। এত সুন্দর রান্না করেছে কালকে রাত্রেবেলা, আশা করছি ঘুগনিটাও বেশ ভালো হবে খেতে। আমাদেরকে যে দিদিভাইটা রান্না করে খাওয়াচ্ছিল সেই দিদিভাইটা না নিচেই দাঁড়িয়েছিল যখন আমরা ভিডিও শুট করছিলাম, আর বারবার করে জিজ্ঞেস করছিল খেতে কেমন হয়েছে। সত্যি কথা বলতে খাবারটা ভীষণই টেস্টি হয়েছিল। মোটামুটি এতটুকুনি তো আইডিয়া হয়েছে, খাবারের স্মেল এবং কালার দেখে বুঝতে পারি যে খাবারটা কেমন হতে পারে। সকালের জল খাওয়ার ডান। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 9টার মতো। এদিকে সুমুলামা দাদা কিন্তু তার গাড়ি নিয়ে চলে এসেছে অ্যাটিক হোমস্টের সামনে। দ্বিতীয় দিনে অনেকগুলো সাইট সিন ঘুরে দেখব। তবে আমি কিন্তু অ্যাটিক হোমস্টে থেকে আমাদের ব্যাগপত্র গাড়িতেও তুলে দিয়েছি। লুংচকে থাকা এই অ্যাটিক হোমস্টেকে আজকে টাটা বাই বাই জানিয়ে দ্বিতীয় দিনে অনেকগুলো সাইট সিন ঘুরতে ঘুরতে আবারও রাত্রেবেলা খুব সুন্দর একখানা নতুন পাহাড়ে গিয়ে নতুন হোমস্টেতে স্টে করব। যেখানে নাইট স্টে করবো সেইখানকার হোমস্টের খুব সুন্দর ভিডিও কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, জুলুক ভ্রমণের 3 রাত 4 দিনের পুরো ট্যুরটা কোথায় কোথায় ভিজিট করছি, কোন হোমস্টেতে থাকছি, সমস্ত কিছু এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সুবিধার্থে। আর এইদিকে কিন্তু দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছেলে উঠে পড়েছে গাড়িতে। আর আজ থেকে শুরু করে এনজিপি ড্রপ পর্যন্ত এই দাদা সব সময় কিন্তু গাড়ি নিয়ে আমাদের সাথেই থাকবে। চলো তাহলে এইবারে গাড়িতে ওঠা যাক। আজকে থেকে শুরু করে এনজিপি ড্রপ পর্যন্ত সুমুলামা দাদা সবসময় তার গাড়ি নিয়ে আমাদের সাথেই থাকবে। দাদার বিষয়ে যত বলবো ততই কম পড়বে, তবুও বলি প্রথমবার তার সাথে আলাপ, কিন্তু প্রথমবারের আলাপে এত সুন্দর বন্ডিং তৈরি হবে সেটা আশা করিনি। এটা আমাদের কাছে একটা ছোট্ট উপরি পাওনা বলতেই পারো। দাদা কিন্তু ভীষণ পরিমাণে পশুপ্রেমী। রাস্তায় পড়ে থাকা 9খানা অসুস্থ কুকুরকে তিনি বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে এবং রেখেছে তার বাড়িতে। দাদার কিন্তু নিজস্ব একখানা পেজ রয়েছে সুমোলামা নামে, তোমরা চাইলে দেখতে পারো। তবে নেপালিতে কথা হয় বলে বুঝতে একটু অসুবিধে হতে পারে। আজকে সবার প্রথমে ঘুরে দেখবো কিন্তু আরিতাল লেক। আচ্ছা, আরিতাল লেকে যাওয়ার আগেই এখানে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু গাড়ি পার্কিং জোনে, যেখানে এসে গাড়ি কিন্তু দাদা পার্কিং এ রেখে দিয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে লেখা রয়েছে হ্যালো লামপোখরি। কি দারুণ লাগছে। চারিদিকে এখানে যেখানেই যাচ্ছি খুব সুন্দর জঙ্গলের মাঝখান থেকে ঝিঝি পোকার আওয়াজগুলো কিন্তু কানে আসছে। লামপোখরি বা আরিতাল লেক, এখানে আসতে হলে তোমাদের কিন্তু মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটতে হবে। আরিতাল লেকটা কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। আচ্ছা দেখো, চারিদিকটা দেখলে তোমরা বুঝতে পারবে পাহাড়ের গায়ে অসংখ্য কিন্তু গাছগাছালি রয়েছে, বেশ অনেকগুলো পাইন গাছ, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এবং এই জলের মধ্যে কিন্তু তোমরা আসলে পরে একটু ভালো করে তাকিয়ে দেখবে প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ। এখানে দাঁড়িয়ে যে আমি কথা বলছি জানি না কেন চারিদিক থেকে যেন আমার আওয়াজটা ইকো সাউন্ড হয়ে আসছে। বসার জন্য খুব সুন্দর তোমরা ব্যবস্থা পেয়ে যাবে, বড় ছাতা রয়েছে, এই ছাতার নিচে তোমরা কিন্তু বেশ খানিকক্ষণ বসে সময় কাটাতে পারো। সিকিমের পাহাড়ের প্রায় 4500 ফুট উচ্চতায় রয়েছে আরিতাল লেক, যে লেকটিকে মানা হয় সিকিমের সবথেকে প্রাচীনতম লেক। ভিউটা যে চারিদিকের কতটা দুর্দান্ত তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। গাছের গোড়াটা কিন্তু এইদিকে রয়েছে, কিন্তু গাছের যে পাতাগুলো পুরো উপচে চলে এসেছে কিন্তু লেকের ওপরে। এত সুন্দর লাগছে, দেখো ভিউটা একটু দেখো। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু আরিতাল লেকে এসে বোটিং করতে পারবে। দেখো অনেকে এসে কিন্তু বোটিংও করছে, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট হাঁস, দেখতে আরো সুন্দর লাগছে। সিকিমের আরিতার অঞ্চলের একটি মনোরম লেক, যে লেকটি বিশেষভাবে পরিচিত তার শান্ত এবং মনোরম পরিবেশের জন্য।
চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন কিন্তু ঘুরে দেখবো আমি মাংকিম ভিউ পয়েন্ট। আচ্ছা, মাংকিম ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি ধরে একটু ওপরের দিকে উঠতে হবে। ভিজিট করলাম আমি এইমাত্র মাংকিম ভিউ পয়েন্টে। আচ্ছা, মাংকিম ভিউ পয়েন্টটা কিন্তু বেশ পাহাড়ের অনেকটা উঁচুতে, তাই এইখান থেকে তোমরা খুব সুন্দরভাবে আরিতাল লেকের ভিউটা কিন্তু দেখতে পারবে। মানে আরিতাল লেকটা ঠিক কেমন পুরোটাই কিন্তু এইখান থেকে দারুণ সুন্দরভাবে ফুটে উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে রয়েছে খুব সুন্দর একখানা ভোলেনাথের মন্দির, সেটাও দেখাবো। আর এইদিকে দেখো পাহাড়ের ভিউটা দেখো, 360-তে তোমরা কিন্তু এখানে দারুণ ভাবে ক্যাপচার করতে পারবে পাহাড়ের চারিদিকের ভিউ, যেটা অবশ্যই তোমরা ক্যামেরা বন্দি করবে। এইমাত্র কিছুক্ষণ আগেই আমরা আরিতাল লেকটা কিন্তু দেখে এলাম একদম সামনাসামনি থেকে। তবে আরিতাল লেকের যে পুরো দৃশ্য এবং চারপাশটা কিভাবে সুসজ্জিত সেটা যদি একটু উঁচু জায়গা থেকে দেখতে চাও তাহলে এই মানকিন ভিউ পয়েন্টে ভিজিট করতে হবে। পূর্ব সিকিমের দালাপচাঁদ গ্রামের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মানকিন ভিউ পয়েন্ট। মানকিন ভিউ পয়েন্ট পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় একখানা জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তার সাথে আরিতাল লেকটা দারুণ সুন্দরভাবেই দেখা যায়। এবং নেপালি রায় জাতির একটি মন্দিরকে কেন্দ্র করেই মূলত এই মানকিন ভিউ পয়েন্ট কিন্তু গড়ে উঠেছে, যা ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। চলে এলাম আমার পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি ভুটিয়া মনস্ট্রির একদম ঠিক সামনের দিকে যে প্রবেশদ্বারটা রয়েছে, মানে প্রথম প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে বেশ সুন্দর করে কিন্তু সাজানো এই প্রবেশদ্বারটা। ভেতরে যাব, মনস্ট্রিটা ঠিক কেমন দেখতে সেটাও তুলে ধরবো। চারিদিকের ভিউ সমেত যখন মনস্ট্রিটা একবার তাকিয়ে দেখলাম, যেন মনে হচ্ছিল আটখাতায় আঁকানো কারো ছবি দেখছি। পাহাড়ের কোলে থাকা বেশ সুন্দর অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এই ভুটিয়া মনস্ট্রি। এবং পাহাড়ের কোলে যেহেতু মনস্ট্রি, বুঝতেই পারছো বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ, যেগুলো কিন্তু চোখে পড়বে। আর মনস্ট্রি মানেই যেটা সবার প্রথমে বলতে হয়, ভীষণ শান্তিপ্রিয় একখানা জায়গা, নিস্তব্ধ জায়গা, বেশ ভালো লাগছে এখানে। এই দিকটা একটু দেখাবো। এখানে সেন্টার পয়েন্টে একটা বড় কিন্তু স্তম্ভ রয়েছে, চারিদিকে একদম হাওয়াতে পতাকাগুলো নড়ছে, এত অসম্ভব সুন্দর লাগছে কি বলবো। পূর্ব সিকিমে এই মনস্ট্রি কিন্তু ভুটিয়া মনস্ট্রি নামেই পরিচিত। তবে এই মনস্ট্রির কিছু একটা নাম রয়েছে, যেটা আমারই বলতে পারো বড় একটা ভুল, যার দিকে একটুকু নজরই দিইনি। টুরিস্ট পয়েন্ট গুলো ঘুরতে ঘুরতে ফাইনালি এসে পৌঁছালাম আমি রংলি মার্কেটে। মার্কেটটা কিন্তু খুব একটা বড় নয়, তবে এখানে প্রচুর দোকানপাট রয়েছে এবং খুব সুন্দর সুন্দর শীতের পোশাক কিন্তু পাওয়া যাচ্ছে। সেটা চাদর বলো, সোয়েটার বলো, জ্যাকেট বলো, বাচ্চাদের সোয়েটার, সমস্ত কিছু। এসেই আমি দুটো দোকানে গিয়ে কিছু সোয়েটার দাম করলাম, একদম রিজনেবল প্রাইস কিন্তু বলছে, এবং তোমরা চাইলে পরে দর দাম করে কিন্তু কিনে নিতে পারো। তাছাড়াও এখানে সাজগোজের জিনিস থেকে শুরু করে পাহাড়ি যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলোও তোমরা পেয়ে যাবে। খাবার দাবারের দোকান রয়েছে, চাইলে কিছু খেয়েও নিতে পারো। দার্জিলিং, গ্যাংটক কিংবা সিমলা প্রত্যেকটা জায়গাতেই রয়েছে মল রোড। যে মল রোডগুলো কিন্তু টুরিস্টদের কাছে ভীষণ ফেমাস একখানা জায়গা। জামা কাপড়ের দোকান, খাবারের দোকান, নামি দামি রেস্টুরেন্ট, সমস্ত কিছু দিয়ে যেই মল রোডগুলো খুব সুন্দর করেই সাজানো থাকে। তবে তোমরা যদি পূর্ব সিকিমে ঘুরতে এসে সেই মল রোডের স্বাদ মেটাতে চাও তাহলে একবার হলেও রংলি মার্কেটে ভিজিট করতে হবে। যে বিষয়টা ভীষণভাবে মন ছুঁয়ে গেল, গাড়ি ঘোড়া, মার্কেট, মানুষজন সবকিছু থাকার পরেও যেন একটা আলাদা রকম শান্তি কিন্তু এখানে এসে পেয়েছিলাম। আর রংলি মার্কেট থেকে মোটামুটি 100 থেকে 200 মিটার হাঁটা পথে চলে এসেছিলাম কিন্তু রংলি ব্রিজে। যে ব্রিজের কাছে এসে সকলে কিন্তু ফটোশুট করে। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী, পাহাড়ি ঝর্ণা, যা দেখতে অপরূপ সুন্দর দেখায়। চলে এলাম পরবর্তী গন্তব্যস্থলে। এখন এসে দাঁড়িয়েছি আমি কিউখোলা ওয়াটারফলস দেখতে। অসম্ভব সুন্দর একখানা জলপ্রপাত, দেখতে কিন্তু দারুণ লাগছে।
পাহাড়ের সেই ওই মাথার ওপর থেকে অঝরে বয়ে আসছে কিন্তু জল, আর সেই জল ঠিক এই দিক দিয়ে কিন্তু ব্রিজের নিচ দিয়ে চলে গেছে ওইদিকে। আচ্ছা, তোমরা চাইলে এখানে এসে কিন্তু জিপ লাইন করতে পারো, মাথা পিছু নেওয়া হচ্ছে 200 টাকা করে। দেখো এখানে কিন্তু জিপ লাইনের সেই লাইনটা রয়েছে। আচ্ছা, এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে, যদি কিছু খাওয়ার ইচ্ছে থাকে এখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারো। আর রাস্তাটা বন্ধুরা খাড়াই, তবে এরকম মানে টেরা বেঁকা রাস্তা। যদি তোমাদের গাড়িতে কোনো রকম সমস্যা হয় তাহলে আগে থেকে কিন্তু মেডিসিন নিয়ে রাখবে। আমি পাহাড় ঘুরতে ভীষণ ভালোবাসি, হ্যাঁ পাহাড়ে প্রচুর আসি, তবুও জানি না মাঝে মধ্যে এই টেরা বেঁকা রাস্তায় গেলে পরে আমার একটু সমস্যা হয়। আমি কিন্তু মেডিসিন নিয়ে নিয়েছি, সাথেও কিছু মেডিসিন রেখেছি। আর এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, বেশ ভালো লাগছে। দ্বিতীয় দিনে সমস্ত সাইট সিনগুলো ঘোরার পরে আমি এখন ফাইনালি এসে পৌঁছেছি কিন্তু ফদামচেনে। ফদামচেন পাহাড়ের একখানা ছোট্ট গ্রাম, যেখানে রয়েছে খুব সুন্দর হোমস্টে। আচ্ছা, ফদামচেনে এসে আমি কিন্তু আজকে নাইট স্টে করবো শ্রেষ্ঠা হোমস্টেতে। একদম রোডের পাড়েই রয়েছে এই শ্রেষ্ঠা হোমস্টে। বাইরের দিক থেকে তো ভীষণ সুন্দর দেখাচ্ছে, তবে ভেতরের দিকে লুক, রুমটা কিভাবে সাজানো গোছানো সমস্ত কিছু তুলে ধরার জন্য এবারে কিন্তু আমি এন্ট্রি করব হোমস্টের ভেতরে। শ্রেষ্ঠা হোমস্টেতে গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে রুমের ব্যবস্থা, তবে আগে থেকে আমি বলে দিয়েছিলাম আমি কিন্তু ভিউ রুমে থাকবো, তাই আমাকে দিয়েছে ফার্স্ট ফ্লোরে রুম। এই হলো রুম। রুমটা অনেকটা বড় এবং সুন্দর করে সাজানো। এই সাইডে রয়েছে ডাবল বেড, যেখানে বালিশ, ব্ল্যাঙ্কেট, কুশান সবকিছু রয়েছে। এই সাইডে রয়েছে সিঙ্গেল বেড, এখানেও কিন্তু ব্ল্যাঙ্কেট, বালিশ, কুশান সব আছে। বেডের পাশেই বড় কাচের জানলা, তোমরা বেডে বসে পাহাড়ের সুন্দর ভিউ কিন্তু দারুণ ভাবে দেখতে পারবে। রুমের ভেতরেই আছে সুন্দর ছোট্ট একখানা ব্যালকনি, যেখানে দাঁড়ালে পরে সকালবেলা বলো সন্ধেবেলা বলো দারুণ সুন্দরভাবে সময় কেটে যাবে, তার সাথে পাহাড়ের সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে রয়েছে বেসিন, আয়না, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, বালতি এবং মগ। আর আমি যাদের সাথে জুলুকটা ঘুরছি, সত্যি কথা বলতে কোনো রকম কমপ্লেন এখনো পর্যন্ত কিন্তু আমি করতে পারবো না। এত সুন্দর সুন্দর জায়গায় আমাদের স্টে দিচ্ছে যে এই জায়গাগুলো দেখে কিন্তু বেশ মনটা ভরে যাচ্ছে। অনেকক্ষণ হলো জার্নি করছি, এবারে একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে আবারও তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে এই মুহূর্তে রাত্রি ঠিক 10টা। হাতে নিয়ে নিয়েছি রাতের খাবার। তবে বন্ধুরা, যখন আমি ফদামচেনে এসে পৌঁছেছিলাম প্রায় বিকেল কিন্তু ঘনিয়ে চলে এসেছিল। আর এসে রুমে আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপরে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম এইখানেই। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা, সোয়াবিনের তরকারি। আর তারপরে কিন্তু সন্ধেবেলা আবার স্ন্যাক্সও ছিল, চা এবং পকোড়া। বারবার করে আর খাওয়ার ভিডিওগুলো করিনি, অযথা তাহলে ভিডিওটা আমার বড় হয়ে যাবে। কালকেও আবার অনেকগুলো জায়গাতে আমাকে ভিজিট করতে হবে, তাই একবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি। রাতের খাবারে রয়েছে ভাত, স্যালাড, আচার, এখানে রয়েছে চিকেন কষা, ডাল এবং তার সাথে কিন্তু আলু ভাজা। আমি চিকেনটা আমার মতো প্লেটে তুলে নিয়েছি, এক্সট্রা কিন্তু বাটিতে আরো রয়েছে। এই দিয়ে এখন রাতের খাবারটা কমপ্লিট করব। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো ছিল। ফদামচেনে এত পরিমাণে ঠান্ডা ছিল, শুধুমাত্র ভিডিও শুট এবং পেটে খিদে ছিল বলেই খাবারটা নিয়ে বসেছিলাম। তাছাড়াও দুপুরবেলা যখন আমি ডাইনিং হলে খেতে গিয়েছিলাম, তখনই জিজ্ঞেস করে নিয়েছিল রাতের খাবারে ভাত খাবো নাকি রুটি খাবো, তোমরা যে যেটা খেতে পছন্দ করো একটু আগে ভাগে শুধু জানিয়ে দিও।
রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে আবারও কালকে সকালবেলা তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গিয়েছি। এদিকে সুমুলামা দাদা কিন্তু গাড়ি নিয়ে হাজির আমাদের হোমস্টের সামনে। ফাদামচেনে থাকা শ্রেষ্ঠা হোমস্টেকে আজ টাটা বাই বাই জানিয়ে বেরিয়ে পড়ছি সুন্দর সুন্দর আরো কিছু সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। তবে গাড়িতে কিন্তু আমি ব্যাগপত্র তুলে দিয়েছি, কারণ আজকে সাইট সিন ঘোরার পরে পাহাড়ি ছোট্ট একটা গ্রামে গিয়ে কিন্তু নতুন হোমস্টেতে গিয়ে নাইট স্টে করবো। যেখানে নাইট স্টে করবো সেই হোমস্টেরও কিন্তু সুন্দর ভিডিও আমি তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আর দেরি করব না, এদিকে গাড়িও রেডি, গাড়িতে ব্যাগপত্রও তুলে দিয়েছি। এবারে তোমাদেরও টাটা জানিয়ে সোজা আমি উঠে পড়বো গাড়িতে। কোথায় কোথায় ভিজিট করছি সমস্ত কিছু দেখার জন্য আমার সাথে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। ফাদামচেন থেকে গাড়ি ছাড়ার পরে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগোতে শুরু করলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। জিগজ্যাগ রোডের ওপর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই বাইরের দিকে তাকাতে চোখে পড়লো সূর্যের আলো পড়া চকচকে ঝকচকে পুরো সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ। কি অপূর্ব লাগছে! আর এই দৃশ্য দেখে কি বন্ধুরা গাড়িতে বসে থাকা যায়? সুমুলামা দাদাকে বললাম গাড়িটা একটু দাঁড় করিয়ে দাও। তাই আমি একদম এখানে দাঁড়িয়ে সুন্দর করে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখছি। দারুণ লাগছে। আর এতটা উঁচুতেই এখন আমি রয়েছি, যতগুলো পাহাড় অতিক্রম করে এলাম সব পাহাড়গুলোকে একদম ছোট্ট দেখাচ্ছে। পুরো পাহাড়ের চারিদিকের ভিউ কি যে সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো আর। আমাকে দেখে তোমরা কেউ আন্দাজি করতে পারবে না যে এখানে কতটা ঠান্ডা পড়েছে। আসলে মাথায় টুপি দিতে পারি না কিছু সমস্যার কারণে। এদিকে সুমুলামা দাদা একজন পাহাড়ি মানুষ, তবুও ইনি কত কিছু পড়েছে। তার মানে তোমরা ধারণা করেই ফেলো যে জুলুকে কতটা পরিমাণে ঠান্ডা হতে পারে। গাড়ি ধরে আবারও এগোতে শুরু করেছিলাম, কিন্তু গাড়ি থেকে বসেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে কি বলবো। কিছুক্ষণ আগেই দেখালাম, এখন তো আরো সুন্দরভাবে পুরো পাহাড়টা দারুণ সুন্দরভাবে ফুটে উঠেছে। যারা আসবে এরকম সুন্দর যদি কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করতে পারে তারা বলবে পয়সা উসুল হয়ে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সৌরভ গাড়ি থেকে নেমে পড়েছে, তবে আমি গাড়ি থেকে বসেই দারুণ ভাবে দেখতে পাচ্ছি। তাই ছেলে আর আমি দুজনে বসে এইখান থেকে সোজা তাকিয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘার দিকে। চারিদিকে সবুজের সমাহার, তার মাঝখান থেকে উকি দিচ্ছে চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। মনকে যে কতটা শান্তি দিচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। চলে এলাম এখন আমি থাম্বি ভিউ পয়েন্টে। দারুণ সুন্দরভাবে জিগজ্যাগ রোডের যে ভিউটা এখান থেকে কিন্তু দেখা যায়। একটু শুধু দেখো, পুরো একদম রোডটা পুরো নিচের থেকে শুরু করে ওপর পর্যন্ত কি দারুণ লাগছে দৃশ্যটা। রয়েছি প্রায় 11,200 ফিট উচ্চতায়, যেখান থেকে দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ অসাধারণ ভাবে দেখা যাচ্ছে। এইখানে কিন্তু আমার ছেলে বসে বিস্কুট খাচ্ছে। বসার ব্যবস্থা রয়েছে এই জায়গাতে, অনেকেই বসে কিন্তু ফটোশুট করছে। বেশ দেখে আমার ভয় করছে, তাই রিশুকে বললাম তুমি নিচেই বসো। দেখো কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দরভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে একদম পুরো আজকের ভিডিও এবং আজকের এই জার্নিটা যেন পরিপূর্ণ হয়ে গেল কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দরভাবে দেখতে পেয়ে। পূর্ব সিকিম ভ্রমণের মূল আকর্ষণই হলো থাম্বি ভিউ পয়েন্ট। সকলেই প্রচুর এক্সাইটেড থাকে শুধুমাত্র এই জায়গাতে আসার জন্য, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত শ্রেণীর শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। এসে পৌঁছালাম এখন আমি লুংথুং সানরাইজ পয়েন্টে। আচ্ছা, এই জায়গার ভিউটা একটু দেখাই। এই সাইড থেকে, মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার হাতের বাঁ দিক থেকে কিন্তু সূর্য ওঠে, আর হাতের ডান দিকে সোজা তাকালে পরে তোমরা দেখতে পারবে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। আজকে সুমুলামা দাদা আমাদের বলছিল তোমাদের কপালটা এতটাই ভালো যে কাঞ্চনজঙ্ঘা তোমাদের পেছে আর ছাড়ছে না। দেখো শুধু ভিউটা এখান থেকে। আর এইদিকে তোমরা বন্ধুরা দেখতে পারবে কিন্তু রনোরেন্ডম গাছ, যেটা কিন্তু এখানকার ফেমাস একখানা গাছ। এখানকার লোকাল মানুষজন কিন্তু এই গাছটাকে বলে লালি গুরাস। আমি তোমাদেরকে গাছটা অবশ্যই দেখাবো। অসাধারণ ভিউ। এইদিকে একটু দেখাই,
মানে নিচের দিক থেকে মেঘটা এত সুন্দরভাবে উঠছে, পুরো ইতিমধ্যেই দেখছি ক্লাউডি ওয়েদার হয়ে যাচ্ছে। দেখো ধোয়ার মতো সব মেঘগুলো চলে যাচ্ছে এপার থেকে ওপারে, কি দারুণ দৃশ্য। তবে দাদা বলছিল একটু পরেই পুরো জায়গাটা কিন্তু মেঘে ঢাকা পড়ে যাবে, দেখি তখন ভিউটা আমরা কেমন দেখতে পাই। তোমরা যেদিন সিল্ক রুটটা ঘুরবে, মানে জিগজ্যাগ রোডটা যেদিন ঘুরবে, সেদিন অযথা কোথাও সময় নষ্ট করবে না, কারণ একটা জায়গাতে বেশি সময় নষ্ট করলে পরে বাকি জায়গাগুলো আর ঘুরে দেখা হবে না। কারণ জুলুক এমন একখানা জায়গা যেখানে যখন তখন ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আমি লুংথুংয়ে দাঁড়িয়েছিলাম, সেদিনও কিন্তু সেম হয়েছিল, মেঘ যেন পুরো জায়গাটা ক্যাপচার করে নিয়েছিল। পরে অবশ্য পুরো কিন্তু এরিয়াটা ক্লিয়ারও হয়ে গিয়েছিল। তাই তোমরা চেষ্টা করবে ওয়েদার ঠিকঠাক থাকাকালীনই প্রত্যেকটা জায়গা ভিজিট করে ঘুরে দেখার। পূর্ব সিকিম ঘোরার সময় প্রপার আইডি কার্ড নিজের সাথে কিন্তু ক্যারি করবে, যখন তখন প্রয়োজনে আসতে পারে। রয়েছি এখন আমি 13,400 ফিট উচ্চতায় এলিফ্যান্ট লেকের একদম ঠিক সামনে। গাড়ি থেকে নামার পরেই চোখে পড়লো সোজা এখানে কিন্তু রোডের উপরে দেখো লেখা রয়েছে আই লাভ কুপু। তোমাদেরকে আরো একখানা কথা বলি, নাথাং থেকে আমি যে এই এলিফ্যান্ট লেক পর্যন্ত আসলাম, পুরো চারিদিকের পাহাড়ের ভিউ দেখে যেন লাদাখের কথা মনে পড়ে গেল। আকাশ তো পুরো ক্লিয়ার, ভীষণ সুন্দর রোদ উঠেছে, কিন্তু একটা হাওয়া হচ্ছে, যে হাওয়াতে একদম কনকনে ঠান্ডাটা কিন্তু গায়ে এসে লাগছে, কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। আর এই দিকে একটু দেখাই, এই যে দুটো পাহাড়, পাহাড়ের মাঝখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের ব্যাক সাইডেই রয়েছে নাথুলা পাস, এইখানেই দেখা যাচ্ছে এলিফ্যান্ট লেক। আচ্ছা, এই লেকটা কিন্তু ভীষণভাবে ফেমাস এবং পর্যটকদের কাছেও কিন্তু দারুণ সুন্দর একখানা ভিউ পয়েন্ট, কারণ চারিদিকে তো সুন্দর ভিউ পাবে, আর এই লেকটা না অনেকটা হাতির আকৃতি ধারণ করেছে, যার কারণে বলা হয় এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেকের একদম নিচের দিকে রয়েছে জংলি কুকুরের উৎপাত। তোমরা যদি কেউ এখানে ঘুরতে এসে মনে করো কাছে যাব এবং নিচে নেমে গিয়ে খুব সুন্দর করে ফটোশুট করব, তাহলে নিজেরাই কিন্তু বিপদের মুখে পড়ে যাবে। পাহাড়ের মাঝখানে ছোট্ট গ্রামটির নাম হলো নাথাং ভ্যালি। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে, অনেকে বলে সিকিমের লাদাখ। যারা এখানে হোমস্টে নিয়ে থাকতে চাইছো, একটু মাথায় রাখবে অক্সিজেনের সমস্যা রয়েছে, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, বাড়ির কুচে কাচাদের এবং বয়স্কদের সমস্যা হতে পারে। চলে এলাম ফাইনালি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি পুরনো বাবা মন্দিরে। জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো, বেশ অনেকগুলো কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর করে সাজানো। এখানে চোখে পড়লো ভারত মাতার ভীষণ সুন্দর একখানা মূর্তি, যা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আচ্ছা, মন্দির প্রাঙ্গণে তো যাব, তবে দেখো এইখানে দেখা যাচ্ছে কিন্তু ছোট্ট একটা পাহাড়ের ওপরে শিবলিঙ্গ, কি অপূর্ব লাগছে দেখতে। মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আশা করছি আমাদেরকে বেশ অনেকগুলো সিঁড়ি পার করে উপরের দিকে যেতে হবে। চলো উপরের দিক থেকে ভিউটা কেমন পাই সেটাও তুলে ধরবো। আগে তোমাদেরকে দেখাবো বাবা হরভজন সিং এর বাংকারটা। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পরে পাহাড়ের সুন্দর ভিউ তো দেখতেই পারবে, তাছাড়াও দেখতে পারবে বাবা হরভজন সিং এর কিন্তু বাংকার। কর্মজীবনে বাবা হরভজন সিং এই বাংকারেই ডিউটিতে আসতেন। বাবা হরভজন সিং, কম বেশি এই নামটা বা ইনার কথা আমরা সকলেই জানি। আমাদের মধ্যে নেই, তবুও বাবা কিন্তু এখনো দেশকে রক্ষা করার জন্য এবং ভারত মাতাকে রক্ষা করার জন্য বর্ডারে ডিউটি করেই যাচ্ছেন। বাংকার রুমের পাশে রয়েছে বাবা হরভজন সিং এর অফিস। সকলেই মানেন বাবা এখনো পর্যন্ত ঠিক 12টার সময় অফিসে চলে আসেন। একদম মন্দির প্রাঙ্গণের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর করে মন্দির প্রাঙ্গণটা সাজানো গোছানো, এক আলাদা রকম অনুভূতি তো কাজ করছে। তাছাড়াও বাবা হরভজন সিং এর কিন্তু বড় বড় তোমরা এখানে ফটো ফ্রেম দেখতে পারবে, এবং বাবার ব্যবহৃত সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু এখানেই রয়েছে। সকলে মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে সমস্ত কিছু ঘুরে দেখছে। তবে হ্যাঁ, মন্দির প্রাঙ্গণের ভেতরে যদি তোমরা এন্ট্রি করো, মাথা ঢেকে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে এন্ট্রি করবে। পুরনো বাবা মন্দির। এই মন্দিরে ভগবানকে নয়, স্বয়ং হরভজন সিংকে ভগবান রূপে পুজো করা হয়। বাবা হরভজন সিংকে এখনো কিন্তু আর্মিরা স্যালুট করে প্রণাম করে তারপরেই ডিউটিতে যায়। ফাইনালি এসে পৌঁছালাম আমি ইকো নেচার পার্কের একদম ঠিক সামনে।
রোডের ওপরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে কিন্তু আমাদের সুমলামা দাদা। গাড়ি থেকে নামার পরেই চোখে পড়লো এই প্রবেশদ্বারটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রবেশদ্বারের সামনেই কিন্তু লেখা রয়েছে ইকো নেচার পার্ক একখানা বোর্ডের মধ্যে। আর ইকো নেচার পার্ক হলো একখানা পাইন ফরেস্ট বা বলতে পারো পাইন বন, যেখানে বেশ বড় বড় তোমরা পাইন গাছ দেখতে পারবে। রোডের ওপরে তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর টুরিস্ট কিন্তু নিচে নেমে তারা তাদের মতো করে ঘুরছে এবং মজা করছে। আমিও 2-4 পা নেমে একটু নিচের দিক থেকে ঘুরে আসবো। আর পাইন ফরেস্টটা যেহেতু বন্ধুরা একদম পাহাড়ের গায়ে, বুঝতেই পারছো একটু কিন্তু ট্রেক করে নিচের দিকে নামতে হবে। পাইন বন মানে ঠান্ডাটাও দ্বিগুণ। এত উঁচু লম্বা লম্বা পাইন গাছ, যেখানে সূর্যের আলো ঢোকার কোনো চান্সই নেই। তবে সত্যি কথা বলতে একদম মাঝখানের দিকে এসে যখন মাথা উঁচু করে গাছগুলো দেখছিলাম, অসাধারণ লাগছিল। ফাইনালি চলে এলাম আমি পূর্ব সিকিমের সুন্দর একখানা ছোট্ট পাহাড়ি গ্রাম, যে গ্রামটার নাম হলো নিমাচেন। আচ্ছা, এই যে গাড়িগুলো যাওয়া আসা করছে, মেন রোড দেখতে পাচ্ছ, এখানেই আমি গাড়ি থেকে নেমেছি। আর আমি যে হোমস্টেতে স্টে করব, সেই হোমস্টের কিন্তু ছাদের ওপরে দাঁড়িয়ে রয়েছি। রোড আর ছাদ একদম একই সাথে রয়েছে। নিমাচেনে থাকা লোটাস হোমস্টেতে আজকে আমি নাইট স্টে করব। এইবারে আমি ছাদের ওপর থেকে নিচের দিকে নেমে যাব। মোটামুটি আমাকে কিন্তু 2টো ফ্লোর নিচের দিকে নেমে আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে দেখাতে হবে। আর রুমটা ভীষণই সুন্দর, রুমটা আগে আমি গিয়ে দেখে এসেছি, এবারে তোমাদেরকে দেখাবো। একদম ঠিক রুমের সামনে চলে এসেছি। রুমটা এত সুন্দর করে সাজানো গোছানো, রুম দেখে সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে গিয়েছে। বড় একখানা রয়েছে বেড, বেডের মধ্যে ব্ল্যাঙ্কেট, 2টো বালিশ রয়েছে। বেডের দুপাশেই রয়েছে বড় বড় জানলা, যে জানলা দিয়ে বাইরের দিকে তাকালে পরে ভীষণ সুন্দর কিন্তু পাহাড়ের তোমরা ভিউ দেখতে পারবে। পুরো হোমস্টেটা ইনডোর প্ল্যান দিয়ে সাজানো, অসাধারণ লাগছে দেখতে। আর এই সাইডে রয়েছে একখানা সিঙ্গেল বেড, যেখানে কিন্তু একখানা ব্ল্যাঙ্কেটও রয়েছে। আর এখানে ডাস্টবিনের ব্যবস্থা। ওয়াশরুমটা দেখাবো, ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, বালতি, মগ এবং রয়েছে বেসিন আর আয়নার ব্যবস্থা। খুব সুন্দর বন্ধুরা। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু জার্নি করেছি। আর সকালবেলা যখন আমি ফাদামচেন থেকে বেরিয়েছিলাম, তখনই স্নান করেই বেরিয়েছিলাম। এখন জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হব, তারপরে আবারও তোমাদের সাথে তাহলে আমার দেখা হচ্ছে। আমাদের রুমের ঠিক সামনের দিকেই ছোট্ট একখানা ব্যালকনি বা বলতে পারো বারান্দা ছিল, যে জায়গাটা অসাধারণ কিছু ফুল গাছ দিয়ে সাজানো। তার সাথে নিমাচেনের এই ছোট্ট গ্রামটি দেখতে কি অপূর্ব লাগছে। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল ঠিক 5টা। তবে আমি কিন্তু হোমস্টেতে এসে একটু ফ্রেশ হলাম, ঋষুকে স্নান করালাম, সৌরভও ফ্রেশ হলো, হাতে অনেকটাই সময় ছিল, তাই দুপুরের খাবারটা খেতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, দুপুরের খাবারে রয়েছে কিন্তু সাদা ভাত, এখানে রয়েছে আচার, স্যালাড, আলু ভাজা, ডিম ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। একদম নর্মাল খাবার, আমি বলে দিয়েছিলাম। তো এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা কমপ্লিট করব। খেয়ে দেখি খাবারগুলো খেতে কেমন হয়েছে। মোটামুটি যতগুলো জায়গায় গিয়ে আমি হোমস্টে নিয়েছিলাম, প্রত্যেকটা জায়গাতে থেকে যেটা বুঝতে পারলাম, দুপুরবেলা কিন্তু ডিম, ডাল, আলু ভাজা বা সবজি, পাঁপড় ভাজা এইসবই দেওয়া হয়। এবং রাতের বেলা ডিমের বদলে থাকে চিকেন, চিকেনের সাথে ডাল, সবজি এইসবও কিন্তু দেওয়া হয়। মোটামুটি খাবারের প্যাটার্নটা সব জায়গাতেই কিন্তু একই রকমের, শুধু খাবারের টেস্টটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। খাবারটা ভীষণই গরম ছিল। ঠান্ডার জায়গায় এসে এরকম গরম গরম খাবার পেলে আর কি চাই। খাবারের টেস্টটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দুপুরের খাবারটা খেয়ে আমি একটু সোজা গ্রামটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গ্রামটা ঘুরে এসে একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা কিন্তু দেওয়া হয়েছিল গরম গরম পকোড়া, তার সাথে চা। এবং রাতের বেলা দেওয়া হয়েছিল চিকেন, সবজি, ডাল। এবারে তোমরা চাইলে ভাত নিতে পারো, তোমরা চাইলে পরে রুটি নিতে পারো। আমি অবশ্য ভাতটাই খেয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে অযথা সেই সব শুটগুলো আর নিইনি। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। পূর্ব সিকিম ভ্রমণের আজ হলো আমাদের 4র্থ দিন। আজকে আবারও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি জলখাবারটা কিন্তু লোটাস হোমস্টেতেই করে নিয়েছিলাম। এবারে এইদিকে আমাদের হোমস্টের সামনে সুমলামা দাদা কিন্তু তার গাড়ি নিয়ে হাজির। ব্যাগপত্র গাড়িতে তুলে দিয়েছি। এবারে গাড়িতে উঠে সোজা বেরিয়ে পড়বো 4র্থ দিনে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবো সেটা দেখানোর জন্য। চলো তাহলে আর সময় নষ্ট করবো না, সোজা গাড়িতে উঠে পড়বো।
আজকে আমার পছন্দের একখানা জায়গায় আমি তোমাদেরকে সবার প্রথমে নিয়ে যাব। গাড়িতে উঠে বসেছি। তবে বন্ধুরা, এই জায়গাটা এখনো আশা করছি অনেকের কাছেই কিন্তু অচেনা। বাখুটার গ্রাম। মনে করো তো, গ্রামটার নাম কোথাও শুনেছো নাকি? যদি কেউ জেনে থাকো একবার একটু কমেন্ট করে জানাতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, দেখবে তোমাদেরও ভালো লাগবে। বাখুটার গ্রামটা কিন্তু ঘুরে দেখছি। এইখানে এসে সত্যি কথা বলতে একটা ছোট্ট পাহাড়ি বাড়ির আমি একদম প্রেমে পড়ে গিয়েছি। জীবনে একটাই ইচ্ছে আছে, পাহাড়ের কোনো এক কোলে সুন্দর এরকম ছোট্ট ঘর বানাবো। তবে আশা করছি বন্ধুরা, তোমরা হয়তো ভিডিওটা দেখে এটাই ভাববে যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরাই বলো তো, এত সুন্দর ভিউ যদি না তুলে ধরি তাহলে কোথাও হয়তো আমার মনের ভেতরে ক্ষোভ রয়ে যাবে। কি দারুণ লাগছে ছোট্ট পাহাড়ের কোলেই সুন্দর সাজানো গোছানো বাড়িটা, অসাধারণ সুন্দর। আর পাশ দিয়েই বয়ে গেছে কিন্তু বাখুটার নদী, যেই নদীর জলের স্রোতের আওয়াজটা আমার কানে এখানে কিন্তু আসছে। বাখুটার নদীর ওপরে রয়েছে খুব সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, যে ব্রিজের ওপরে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে শুধু দৃশ্য দেখো বন্ধুরা, মন ছুঁয়ে যাওয়ার মতো। ব্রিজের ওপর থেকে বাখুটার নদী দেখতে কি যে দারুণ লাগছে। জলের স্রোত আর জলের স্রোতের আওয়াজটা শুধু তোমরা শোনো। মানে এইখানে আসলে পরে আমি বলবো তোমাদের কিন্তু ভীষণ সুন্দর সময় কাটবে। যদিও বা তোমরা যদি ভাবো যে নিচে নেমে নদীটা কাছে থেকে ঘুরে আসবে, নিচে নামারও কিন্তু রাস্তা রয়েছে, তোমরা চাইলে পরে ওই দিক দিয়ে কিন্তু নিচেও নামতে পারবে। আর ওই দিকে দেখো আরো একখানা কিন্তু ব্রিজ দেখা যাচ্ছে, সেই ব্রিজের কাছেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ি থেকে নেমে আমি পায়ে হেঁটে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজের কাছে এসেছি। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, সেই পাহাড়ের বুক চিরে চলে আসা সুন্দর এই ছোট্ট নদী, এবং কয়েকজন মানুষ নিয়ে তৈরি হয়েছে ছোট্ট একখানা জনবসতি, যে গ্রামটির নাম দেওয়া হয়েছে বাখুটার গ্রাম। গ্রামটা ভীষণ সুন্দর। নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা সময় ব্যবহার করা হতো হ্যাঙ্গিং ব্রিজ। ফাইনালি চলে এলাম আমার দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। আমি কিন্তু এসেছি এখন গণেশ মন্দিরে। পাহাড়ের কোলে সুন্দরভাবে সুসজ্জিত, দারুণভাবে কারুকার্য করা এই গণেশ মন্দির দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে দেখো, মন্দির প্রাঙ্গণের সামনে প্রবেশ করার মুখে কিন্তু খুব সুন্দর গণেশ ঠাকুরের একখানা মূর্তি রয়েছে, দেখতে কি অপূর্ব লাগছে। নিখুঁত নকশায় তৈরি করা এই মন্দির কিন্তু বহু পুরনো একখানা মন্দির। গণেশ মন্দির ছাড়াও গণেশ মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমানজির মন্দির। অবশ্যই তোমরা কিন্তু বিগ্রহ দর্শন করবে, মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখবে, ভীষণ ভালো লাগবে। এইবারে মেন বিষয় নিয়ে কথা বলবো, জুলুক ভ্রমণে এসে কোথায় আমার কত টাকা খরচা হয়েছিল। আচ্ছা, তোমরা তো আমার ভিডিওর মাধ্যমে দেখেইছো, আমি কিন্তু জুলুক ভ্রমণে এসে 3 রাত্রি আলাদা আলাদা হোমস্টেতে নাইট স্টে করেছিলাম। প্যানোরামা গ্রুপ অফ হোটেল, যাদের নিজস্ব কিন্তু হোমস্টে রয়েছে প্রত্যেকটা জায়গাতে। আর আগে থেকে কন্ট্যাক্ট করে আমি কিন্তু প্রত্যেকটা জায়গার হোমস্টে বুক করে নিয়েছিলাম। 4 বেলা খাওয়া তার সাথে থাকা মিলিয়ে প্রত্যেকটা হোমস্টেতে থাকতে আমার খরচা হয়েছিল কিন্তু মাথা পিছু 1000 টাকা করে। আর প্যানোরামা গ্রুপ অফ হোটেল যারা আমাকে কিন্তু গাড়িটাও প্রোভাইড করেছিল। ছোট গাড়ি নিয়ে ঘুরলে পরে খরচা হবে 3 থেকে 3500 টাকা, বড় গাড়ি নিয়ে ঘুরলে পরে খরচা হবে 4 থেকে 4500 টাকা। আচ্ছা, মাথায় রাখতে হবে সিজন ওয়াইজ এই ভাড়াটা কিন্তু আপ ডাউন করে, সেটা হোমস্টের ক্ষেত্রেও এবং গাড়ির ক্ষেত্রেও। এবং তোমরা চাইলে পরে প্যানোরামা গ্রুপ অফ হোটেল যাদের সাথে সরাসরি কথা বলে নিতে পারো। তাদের ফোন নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ফোন নাম্বারটা শেয়ার করার পেছনে একটাই কারণ রয়েছে, কারণ আমি এখানে এসে কিন্তু খুব ভালো সার্ভিস পেয়েছি। আশা করছি তোমরাও কিন্তু এনাদের কাছ থেকে খুব ভালো সার্ভিস পাবে। আচ্ছা, তোমরা চাইলে পরে 4 দিনের দিন এই সাইট সিন গুলো ঘুরে সোজা কিন্তু ড্রপ নিতে পারো শিলিগুড়িতে। সেখান থেকে ট্রেন ধরে বা বাস ধরে তোমরা সোজা ব্যাক করতে পারো কলকাতার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আমি কিন্তু 4 দিনের দিন এই সাইট সিন গুলো ঘুরে সুমুলামা দাদার গাড়ি করে সোজা চলে যাব দার্জিলিং এর একখানা অফবিট গ্রামে, যেখানে আমি কিন্তু একটি সুন্দর হোমস্টেতে নাইট স্টে করবো এবং সেখানে থেকে দার্জিলিং এর আশেপাশে সুন্দর সুন্দর সাইট সিন গুলোও ঘুরে দেখবো। তবে বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমি কিন্তু দার্জিলিং ভ্রমণ এবং দার্জিলিং এর কোন অফবিট গ্রামে গিয়ে আমি নাইট স্টে করছি, সেখানকার হোমস্টে, সেখানকার ফেসিলিটি সমস্ত কিছু নিয়ে একটি আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মধ্যে পোস্ট করে দেবো। আর আজকে সিল্ক রুট জুলুকের ভ্রমণের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো। নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।